আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কেউ নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, এটুকু আমি আপনাকে নিশ্চয় দিতে পারি ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আপনি একজন ভোটারের পিছনে 10 টাকা বেশি খরচ করতে পারবেন না, তাহলে অতিরিক্ত টাকা আপনি খরচ করবেন কে? যে করবে সেই তো করাপ্টেড লোক। গণভোট অধ্যাদেশ আজকে অনুমোদন হয়েছে এবং দু একদিনের মধ্যে হয়তো পাশ হয়ে যাবে এটি। ঠিক এই মুহূর্তে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন এর সাথে আপনি কতটা একমত পোষণ করবেন? দেখুন, রাজনৈতিক দলগুলো আমি লাস্ট কয়েক মাস যেটা দেখে এসেছি, এগুলো বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করে। যদি নির্বাচন হইতে হয়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে নির্বাচন আয়োজন করা বর্তমান সরকারের পক্ষে সম্ভব না, এটাই বাস্তবতা। এখন উনি সহযোগী হবেন নাকি অসহযোগিতা করবেন সে সিদ্ধান্ত ওনাদের, এবং ওনার এই বক্তব্য একান্ত ওনার দলের। এখন ওনার দল কি সিদ্ধান্ত নেবে সেটা ওনাদের জায়গা থেকে ওনারা সেই সিদ্ধান্ত আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছেন। তবে আমি যেটা মনে করি, যেটা দেখে এসেছি লাস্ট কয়েক মাসে, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এগুলোকে বার্গেনিং টুল হিসেবে, চাওয়া পাওয়ার একটা মাধ্যম হিসেবে নিয়ে এসেছে। এইটা করলে হয়তো আমার এই জিনিসটা আমি পাবো, এরকম আর কি। আর একটা ভাই একটা জিনিস বলছিলেন, আমি এখানে একটু ভাইয়ের কথার সাথে তার সুর মিলাতে চাই। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কেউ নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, এটুকু আমি আপনাকে নিশ্চয় দিতে পারি ইনশাআল্লাহ। কারণ এইটা কেন, বর্তমান যে জেনারেশন, এই জেনারেশন পূর্বের রাজনৈতিক কালচারটাকে কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করবে না। এখন আমি চাই আমার ভোটটা দিতে, আমি ভোট দিয়ে আমি একজন প্রতিনিধি নির্বাচন করব। আমার সেই প্রতিনিধি, আপনি একটা কি উদাহরণ দিতে পারবেন যে নতুন এমন কি কালচার তৈরি হলো যার ফলে আপনি বলছেন যে আর কোনোদিন ফ্যাসিস্ট তৈরি হবে না? আচ্ছা, আমি আপনাকে বলি, গণভোট হলো মানুষের ভোটাধিকার প্রয়োগের একটা মানে সুযোগ। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে পুরনো রাজনৈতিক কালচারকে, পুরনো রাজনৈতিক যে কাঠামো সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যদি এবং অবশ্যই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ মানুষ মুখিয়ে আছে ভোটটা দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার মতো যারা তরুণ, তারা তো দীর্ঘ 17-18 বছর ভোট দিতে পারে না, তারা তো আরো বেশি মুখিয়ে আছে। হ্যাঁ, এর আগে সংবিধানেও তো আমরা দেখেছি অনেক ভালো কিছু লেখা ছিল, অনেক ভালো কিছু। ওইটা জেনারেশন যে ভাই, একটা প্রজন্মের রাজনীতি গড়ে উঠছে, আপনি দেখতে পাচ্ছেন। আগে আপনাদের ছোটবেলা আপনারা দেখেছেন কিনা যে এই জেনারেশন রাজনৈতিকভাবে এত সচেতন ছিল না। এখন আপনি দেখেন প্রত্যেকটা মানে একটা তরুণ প্রজন্ম রাজনৈতিক বিষয়ে খুব বেশি সচেতন। তারা ওই যে আপনারা দেখেছি ছোটবেলায়, আমরা দেখেছি যে ভোট ডাকাতি দেখেছি, ব্যালট বাক্স ছিনতাই দেখেছি, আমরা দেখেছি টাকার বিনিময়ে ভোট কেনা, আমরা দেখছি টাকার বিনিময়ে ধরেন যে মানে কাউকে ভোট দানে বাধা প্রদান করা, পেশি শক্তি মানে টাকা দিয়ে মিছিল মিটিং করে এক ধরনের একটা হাইপ ক্রিয়েট করা, এইটা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাকে এইটুকু নিশ্চয় দিতে পারছি, কারণ হলো এই যে জেনারেশন, আপনি এই জেনারেশনটা পছন্দ করছে না। লাস্ট কয়েকদিন আগে দেখেন জামাত ইসলাম বাইক শোডাউন দিল। আমরা দেখেছি আপনাদের দলের একজন পক্ষ থেকে একজন উপদেষ্টা আছেন, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সমর্থক, আমাদের সমর্থক না, আমরা রাজনৈতিক দল করে একসাথে সহযোদ্ধা ছিলেন সজীব ভুইয়া। তিনি বলেছেন যে এখন নির্বাচন করতে গেলে কমপক্ষে 10-20 কোটি টাকার প্রয়োজন হয়, তাহলে পরিবর্তনটা উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন প্রয়োজন হয়। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আপনি একজন ভোটারের পিছনে 10 টাকা বেশি খরচ করতে পারবেন না, তাহলে অতিরিক্ত টাকা আপনি খরচ করবেন কে? যে করবে সেই তো করাপ্টেড লোক, তাকে আপনি কেন ভোট দিবেন? টাকার যদি ওই কালো টাকার রাজনীতিটাই যদি থাকে, কালো ভোটিং ব্যবস্থা যদি থাকে, আপনি তাকে কেন ভোট দিবেন? আপনার কাছে দৃশ্যমান হবে কে পয়সা খরচ করতেছে, এটা তো মানুষের কাছে একদম দৃশ্যমান থাকবে। আপনি লুকায়িত পয়সা খরচ করতে পারবেন না, এটা সুযোগ আসলে নাই। আর মানুষ এমনও আরেকটা জিনিস বলি, কাউকে যদি পয়সা দেয়, দেখেছেন যে এর মধ্যে রঙিন পোস্টার, কিন্তু প্রার্থীরা রঙিন পোস্টারে ছেয়ে ফেলেছে। এটা হলো রাজনৈতিক, এই যে একটা হিউজ পরিমাণ একটা খরচ। এটা আমি আপনাকে বলি, এটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন বা বর্তমান গভর্নমেন্টের এই যে দুর্বলতাটুকু এখানে আপনি ফুটে উঠেছে। কেন উঠেছে দেখেন, নির্বাচন কমিশন একটা নীতিমালা তৈরি করেছে, সেটা এক্সিকিউশন। এখানে দুর্বলতার কথা কেন বলছেন? কিছুক্ষণ আগে কিন্তু রাশেদ ভাই বলেছেন যে প্রশাসন কিন্তু পুলিশের কথাই বলছিলেন, সেভাবে কাজ করতে পারছে না। আমি সেটাই বললাম যে ধরেন যে গভর্নমেন্টের দুর্বলতা, এটা তো শুধু পুলিশ প্রশাসন বলতে গভর্নমেন্টের কথাই বলছি। গভর্নমেন্টের দায়িত্বে কারা আছে? কয়েকজন, মানে স্পেসিফিকভাবে যদি বলি, যারা আসলে সরকার পরিচালনার মতো অভিজ্ঞতা যেটা দরকার, এরকম লোক আসলে খুব বেশি নাই। তো সেটা না থাকার কারণে এই ধরনের সমস্যাটা আসলে হচ্ছে। আর আমরা আগে যেটা দেখেছি, ধরেন ছোটবেলায় আমাদের কথাই বলছি, নির্বাচনের আগে মুহুর্মুহুর মার কাট হানাহানি খুনোখুনি, এরে ধর ওরে মার, এই ধরনের একটা কালচার ছিল। আপনি কি লাস্ট 6 মাসে এটা দেখেছেন? আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা আমি জানি না।
আমি দেখিনি যে বিএনপি এবং জামাত মুখোমুখি মিছিল হচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপকে প্রতিপক্ষ হিসেবে মারামারি করছে, এরকম দেখিনি। হ্যাঁ, তবে কয়েকটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলটা সেটা সামনে এসেছে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কিন্তু ওইটা কি আপনি দেখেছেন কিনা? আমি দেখি অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলের কথা বলছি, সেটা তো ঘটছে, সেটা তো এটা সেই রাজনৈতিক দল সে তার জবাবটা দিতে পারবে, যেটা কেন তার দলে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, বা আমি যদি না পারি আমার দায়, অন্য কেউ না পারলে তো অন্যদের দায়। ফ্যাক্ট হলো যে আমরা যেটা বলছিলাম যে ওই কালচারটাকে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না, আপনিও দেখতে পাচ্ছেন কি আমি জানি না, যে আমরা দেখেছি নির্বাচনের 6 মাস আগেই নির্বাচন শুরু হয়ে যেত। কি হতো, এক পক্ষ আরেক পক্ষকে মানে একদম শারীরিকভাবে লাঞ্ছিত করছে, আঘাত করছে, এর ব্যানার কিন্তু অনেকে বলছে নির্বাচন হবে কিনা এটা নিয়েও তো শঙ্কার কথা বলছেন। নির্বাচন অবশ্যই হবে, নির্বাচন কেন হবে না, এবং ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন রাজনৈতিক কালচারের মধ্যে চলে যাবে, গণতান্ত্রিক নতুন ধারায় পৌঁছে যাবে, ওইটা আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। এবং যদি কেউ এই নির্বাচনের বিরোধিতা করতে চায় বা করে, তাহলে বুঝে নিতে হবে তারা বাংলাদেশের রাজনৈতিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের বিপক্ষের তারা পরিবর্তনটা আসলে চায় না, বা বাংলাদেশের গণতান্ত্রিক ধারার যে নতুন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তারা বিপক্ষে, এটা আপনাকে ধরে নিতে হবে।